লুপাস বা এসএলই কিছুটা অপরিচিত রোগ, যদিও রোগটি জটিল। ধরে নেওয়া হয় বাংলাদেশে 2 থেকে 3 লাখ মানুষ এই রোগে আক্রান্ত, যাদের সিংহভাগই নারী। তবে সঠিক চিকিৎসায় এই রোগ নিয়েও সুস্থ জীবনযাপন করা যায়। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি লুপাস রোগ জানা অজানা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য 3 জন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক, মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট, একই সঙ্গে প্রেসিডেন্ট লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশ। সঙ্গে আরও আছেন অধ্যাপক ডাক্তার মিনহাজ রহিম চৌধুরী, একই সঙ্গে স্যার মেডিসিন বিশেষজ্ঞ ও রিউমাটোলজিস্ট, পাশাপাশি প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি। সঙ্গে আরও আছেন মোহাম্মদ লুৎফুল্লাহ, কো ফাউন্ডার লুপাস ফাউন্ডেশন অব বাংলাদেশ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। প্রথমেই অধ্যাপক সৈয়দ আতিকুল হক, আপনার কাছে জানবো যে লুপাস রোগ সচরাচর ডায়াবেটিস, হাইপারটেনশন, হৃদরোগ নিয়ে আমরা যত আলোচনা করি একটু কম শুনি আর কি। আমরা আপনার কাছে শুনতেও চাই, একটু রোগটার পরিচয়টাও জানতে চাই। অনেক ধন্যবাদ। লুপাস রোগটা আসলে আপনি যা বলেছেন ঠিকই, এটা একটা আনকমন রোগ। এটা মানে ডায়াবেটিস, প্রেশার এদের মতন এত প্রাদুর্ভাব না। আমরা আমাদের হিসাবে বাংলাদেশে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সম্ভবত 2 থেকে 3 লাখের মধ্যে হবে। আমরা মানে আমাদের সামগ্রিকভাবে বাতব্যাধি নিয়ে আমাদের দেশে কিছু সমীক্ষা চালিয়েছি, তাতে অন্যান্য বাতব্যাধিগুলোর প্রকোপটা আরও বেশি, এটা একটু তুলনামূলকভাবে কম। তো এই রোগটা আমরা এটাকে বলি একটা অটো ইমিউন রোগ। মানে আমাদের শরীরে একটা ইমিউন সিস্টেম আছে, যার দায়িত্ব হচ্ছে সংক্রমণ থেকে বা বহিঃশক্তি থেকে আমাদের শরীরটাকে রক্ষা করা। কিন্তু কখনো কখনো সেই ইমিউন সিস্টেমটাও মানে কিছুটা হয়ে যায়, বিকৃত হয়ে যায়। সে ভুল করে আমাদের শরীরের অঙ্গগুলোকেই শত্রু মনে করে আক্রমণ করে। তা এর ফলে যেই রোগগুলো হয় সেই রোগগুলোকে আমরা বলে থাকি অটো ইমিউন রোগ। তা লুপাসও ঠিক তেমনি একটা অটো ইমিউন রোগ। এটা সচরাচর এটার যে কমন লক্ষণগুলো সেগুলো হচ্ছে জ্বর, গিরায় গিরায় ব্যথা, চামড়ায় লাল লাল চাকা, মুখে ঘা, অতিরিক্ত চুল পড়ে যাওয়া, এই জিনিসগুলো তার কমন লক্ষণ। যদিও এই রোগের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই রোগ শরীরের বিভিন্ন অঙ্গ, বেসিক্যালি সব অঙ্গ প্রত্যঙ্গকেই আক্রমণ করতে পারে। যেমন এটা অঙ্গের মধ্যে কিডনিকে আক্রমণ করে, মস্তিষ্ককে আক্রমণ করতে পারে, ফুসফুসকে আক্রমণ করতে পারে এভাবে। এবং সেই কারণে রোগটা একটা জটিল রোগ হিসাবেই পরিচিতি পেয়েছে, কারণ যে কোনো সময় এই জীবন রক্ষাকারী অঙ্গগুলো আক্রান্ত হতে পারে। এবং সেই সমস্ত কারণে একটা সময় মানে 70 বা 60-এর দশক পর্যন্ত এই রোগে শতকরা 65% রোগী 5 বছরের মধ্যে মৃত্যুবরণ করতেন এবং শতকরা 90 থেকে 95% রোগী 10 বছরের মধ্যে মৃত্যুবরণ করতেন। যদিও চিকিৎসা বিজ্ঞানের একটা প্রভূত অগ্রগতির কারণে এই হারটা এখন বদলে গেছে। এখন আমরা বলি যে এসএলইতে 10 বছরে শতকরা 5 থেকে 10 জন 10 বছরের মধ্যে মৃত্যুবরণ করেন, আর শতকরা 90 থেকে 95% মানে তারা ভালোই হয়ে যান। তাদের এরপরে এই রোগের কনসিকুয়েন্স খুব সচরাচর আর ঘটে না। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিচিতি। আপনাকে ধন্যবাদ অধ্যাপক মিনহাজ রহিম চৌধুরী। আমি জানতে চাই যে স্যার যে লক্ষণগুলো বলছেন, এই লক্ষণগুলো তো অন্য অনেক রোগেরও আসলে দেখা যায়, মানে এটিকে আলাদা করবার কোনো বিষয় আছে কিনা, বা এটি কারা করতে পারেন, বা সাধারণ বলতে আমি বলছি যে এমবিবিএস যারা করেছেন বা রিউমাটোলজিস্ট যারা না, তারাও কি আসলে এই ডিফারেন্সিয়েটটা করতে পারেন কিনা? ধন্যবাদ। অধ্যাপক সৈয়দ আতিকুল হক যেমনটি বলছিলেন যে এই রোগটি একেবারে আমরা যদি বলি মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করতে পারে, এটা একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। এবং তারপরেও যদি আমরা চিন্তা করি যে সচরাচর এটা দেখা যায় হয়তো মুখের ত্বকে বিশেষ করে লাল লাল ছোপ ছোপ দাগ হয়, এবং শরীরের অন্যান্য জায়গায় বিভিন্নভাবে, অর্থাৎ আমরা যেগুলোকে বলি চর্মরোগ, এইভাবে কিন্তু রোগীরা শুরু করতে পারেন। আবার অনেক রোগী আছেন যে স্কিন বা ত্বক বাদেও অন্য যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন আমরা যদি বলি ব্রেইন, মস্তিষ্ক অথবা কিডনি অথবা হৃদযন্ত্র, যে কোনো জায়গায় কিন্তু প্রথম আক্রমণগুলো হতে পারে। তো এবং এই রোগীরা খুব ক্লান্তি অনুভব করেন এবং খুব কম বয়সে সাধারণত, যেমনটি আমরা শুনছিলাম যে একটু মহিলাদের বেশি হয়, অনেক বেশি, পুরুষরাও কিন্তু বাদে যান না, কিন্তু সচরাচর দেখা যায় 11 বছর থেকে 30 বছর বয়সে
বেশিরভাগ রোগীর এই আক্রমণটা শুরু হয়, কিন্তু কোনো বয়সই আবার বাদ যাবে না। তো এখন বিষয়টা হচ্ছে বিশেষ করে রিউমাটোলজি বিশেষজ্ঞ যারা, এদের জন্য এই রোগটা যেমন চেনা খুব সহজ এবং এইটাকে চিকিৎসা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এগিয়ে নেওয়া সম্ভব, অন্যান্য বিশেষজ্ঞ বা অন্যান্য চিকিৎসকদের জন্য একটু কঠিন হতে পারে। কিন্তু আমরা যে কথাটা বলছি এটা কিন্তু এই ধরনের রোগ কিন্তু যেমন আমরা আমাদের গ্র্যাজুয়েশন লেভেল যেটাকে আমরা বলি MBBS, এখানেও কিন্তু এটা পড়ানো হচ্ছে, এটা একটা পাঠদান করা হয়। কিন্তু এটা ঠিক যে এইটুকুর পরে একেবারে পুরোপুরি চিকিৎসা করাটা হয়তো একটু কঠিন। সেই ক্ষেত্রে আমরা যেটা মনে করি একজন MBBS যিনি করেছেন সেই চিকিৎসকও রোগটা হয়তো নির্ণয় করতে পারবেন, প্রাথমিক চিকিৎসাটা দিতে পারবেন। যেমন আমরা যদি আমাদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বলি, সেখানেও কিন্তু এই রোগটা প্রাথমিক যে উপসর্গগুলো এগুলো কিন্তু একজন চিকিৎসকের পক্ষে বোঝাটা সহজ আছে। কিন্তু পরবর্তী পর্যায়গুলো যে চিকিৎসার বিভিন্ন পর্যায়ে এই রোগীরা অতিক্রম করেন, সেই জায়গাটায় হয়তো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটু দরকার। এবং এই রোগের চিকিৎসার একটা বড় সুবিধা হচ্ছে যে খুব জটিল অবস্থা থেকে যদি সঠিকভাবে চিকিৎসাটা করা যায়, প্রায় স্বাভাবিক জীবনযাপনে নিয়ে আসা যায় এবং দীর্ঘদিন এই অবস্থায় রোগীকে ধরে রাখা যায়, অর্থাৎ প্রায় স্বাভাবিক জীবনযাপন সম্ভব। স্যার ধন্যবাদ। মোহাম্মদ লুৎফুল্লাহ, আপনার কাছে জানতে চাই যে আমরা সাধারণত দেখি যে যেই রোগগুলো অনেক বেশি প্রসার ঘটে, ফাউন্ডেশনের চিন্তা হয়তো তখন আসে, কিন্তু এই যে 2-3 লাখ রোগী কিন্তু আপনারা ফাউন্ডেশন করে ফেলেছেন এবং অনেক আগে থেকেই কাজ করছেন আমি যতদূর জানি। মানে এই ফাউন্ডেশন কিভাবে কাজ করে বা ফাউন্ডেশনের কাজটা কি এই রোগের ক্ষেত্রে? রোগটা কিন্তু এর সিংহভাগই নারী এবং এটা অনেকটা জীবনব্যাপী রোগ, যার কারণে এর যে প্রভাবটা সামাজিকভাবে একটু বেশি। যদি একজন লোক আক্রান্ত হয়, একজন নারী যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু একই সাথে একটা পুরো পরিবার এবং একটা এক্সটেন্ডেড পরিবারও কিন্তু আক্রান্ত হয়ে যায়। তো যদিও দেখা যায় আসলে একজন, কিন্তু এর হয়তো 10 গুণ প্রভাবটা পড়ে 10 গুণের উপরে। তো এই জটিলতা থেকেই আমরা যখন প্রথম অধ্যাপক সৈয়দ আতিকুল হক স্যারের সাথে আমাদের যোগাযোগ হয়, আমার যে রোগী আছেন তাদেরকে দেখানোর পরে স্যার বললেন যে যেহেতু এই ধরনের একটা রোগ যেটা শুধুমাত্র ডাক্তারের কাছে আসলেই হবে না, তাদের নিজেদের মধ্যেও আসলে একটু সংঘবদ্ধভাবে নিজেদের নেটওয়ার্ক থাকা দরকার, আলোচনা দরকার। তো ওনারই উৎসাহে কিন্তু আমরা প্রথম ছোট করে শুরু করি, সেটা 2010-11 দিকে। তো আস্তে আস্তে এর ব্যাপ্তিটা বাড়ছে সেরকম। তো ওইখান থেকে আমরা আরেকটু আস্তে আস্তে সংঘবদ্ধ হই এবং বর্তমানে প্রায় 3,500 লুপাস পেশেন্ট আমাদের এই নেটওয়ার্কের মধ্যে আছে। এবং এই সময়টার ভিতরে ধীরে ধীরে আস্তে আস্তে আমরা কিছু কার্যক্রম আমরা একটু সংঘবদ্ধ মানে সিস্টেমেটিক্যালি করেছি। এর ভিতরে সবচেয়ে বেশি আমরা দুটো কাজে বেশি আমরা গুরুত্ব দিই। একটা হচ্ছে এই রোগটা সম্পর্কে অ্যাওয়ারনেস তৈরি করা, সচেতনতা তৈরি করা। সচেতনতার মধ্যে শুধুমাত্র জনসাধারণ না, যারা আক্রান্ত হয়েছেন তাদের যে ফ্যামিলি, তাদের মধ্যেও এর সচেতনতা ভালো করে তৈরি করাটা সেটা। দ্বিতীয়ভাবে আমরা এটার আপনার রোগীদের মধ্যে একটা সংযোগ তৈরি করি, যেটা বললাম 3,500 রোগী আছে প্রায়, তাদের মধ্যে কিন্তু একটা ভালো সংযোগ আমরা একটা মাধ্যম হিসেবে কাজ করি। এর সাথে আপনার গবেষণা নিয়েও কাজ হচ্ছে কিছুটা। একটা বড় অংশ আমরা একটু সহায়তা করি রোগীদের চিকিৎসার ক্ষেত্রে, বাট এটা পুরোটাই ইন্ডিপেন্ডেন্টলি না। আমরা আমাদের যারা রিউমাটোলজিস্ট আছেন দেশব্যাপী, তাদের সহায়তায় এবং তাদের রেফারেন্সে আমরা কিছু সহায়তাও আমরা করে থাকি সেটাতে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক সৈয়দ আতিকুল হক। এই চিকিৎসার আমরা যদি সফলতা ব্যর্থতার কথা যদি বলি, সঠিক চিকিৎসাও যারা দিচ্ছে সেখানেও ব্যর্থ হওয়ার আশঙ্কা আছে কিনা? কিছুটা অবশ্যই আছে। হ্যাঁ, মানে আমরা বলি যে এই রোগের চিকিৎসা আমরা মোটামুটি কয়েকটা ধাপে ভাগ করি। প্রথম ধাপে আমরা মৃদু ওষুধ ব্যবহার করি, যেগুলোর দাম কম, পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকিও কম। যখন একজন রোগীর যখন তাতে কাজ হয় না, তাদেরকে আমরা পরবর্তী ধাপে কাজ না হলে তারও পরবর্তী ধাপ, এভাবে ক্রমশ আমরা বলতে পারি যে ব্যয়বহুল এবং মানে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি সম্পন্ন ওষুধগুলোর দিকে অগ্রসর হতে থাকি। তার মানে বুঝতে পারেন যে ব্যর্থতার ডেফিনেট একটা হার আছে, কিন্তু যদি আমরা সুষ্ঠুভাবে এই ধাপগুলো যদি অতিক্রম করি, বেশিরভাগ রোগীরই রোগটা নিয়ন্ত্রণে আসে। যেমন আমি আমার আগেই বলেছিলাম যে এখন শতকরা 90 থেকে 95% রোগী 10 বছরের মাথায় বেঁচে থাকেন এবং তারা সুস্থ ভালোই থাকেন, রোগটা চমৎকার নিয়ন্ত্রণে এসে যায়। তা এখন এটাও ঠিক যে যারা মৃত্যুবরণ করছেন
তারাও হচ্ছেন আমাদের চিকিৎসার ব্যর্থতার একটা বহিঃপ্রকাশ। ঠিক তেমনি অল্প কিছু রোগী থাকেন যাদের রোগটা পূর্ণ নিয়ন্ত্রণে আসে না, আংশিক নিয়ন্ত্রণ তাদের জীবনযাত্রাকে সহজভাবে চালিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করে না, এই ধরনের, ওইটাকেও আমরা খানিকটা ব্যর্থতা বলতে পারি। এর মানেই হচ্ছে আমাদের সাফল্য আছে, ব্যর্থতাও আছে, কিন্তু আমরা যদি ঠিকমতো সাজিয়ে ওষুধগুলো ব্যবহার করি, আমরা মানে ধাপটা বুঝে যদি আমরা ব্যবহার করি। আবার কোনো রোগী প্রথমে খুব তীব্র এসিডি নিয়ে আসেন, তাদেরকে আমাদের প্রথম থেকেই একটু কড়া ওষুধও দিয়ে দিতে হয়। এই বিষয়গুলো সব বিবেচনায় রেখে যদি আমরা চিকিৎসা করি, তাহলে সাফল্যের পাল্লাটা অনেক ভারী হয়ে যায়। এবং সত্যিকার অর্থে আমাদের দেশেও উন্নত বিশ্বে যে চিকিৎসার অগ্রগতি, তার সাথে আমরাও তাল মিলিয়ে চলছি। আমাদেরও সাফল্যের হার পৃথিবীর যে কোনো উন্নত দেশের সমান এবং ব্যর্থতার হারও তাদেরই সমান। ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে অনেক রোগের ক্ষেত্রে হয় যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম, আমার আর চিকিৎসকের কাছে যাওয়ারও দরকার নেই বা কোনো ফলো আপেরও প্রয়োজন নেই। এই রোগের ক্ষেত্রে এটার বাস্তবতা আসলে কীরকম? কতদিন পর্যন্ত চিকিৎসকের সঙ্গে থাকা, যোগাযোগ করা, পরীক্ষা নিরীক্ষা করা এগুলো প্রয়োজন? খুবই ভালো একটা প্রশ্ন, এবং এইটাই কিন্তু এই রোগীদের ক্ষেত্রে সাফল্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, যে এই রোগীদের কিন্তু ওইটা ভাবার অবকাশ নেই যে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলাম, আমার কোনো চিকিৎসা দরকার নাই, আমার কোনো চিকিৎসক দরকার নাই। এই ধারণাটা আসলেই কিন্তু বিপদ আসার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। সেজন্য আমরা সাধারণত বলি অন্ততপক্ষে 3 মাস পর পর একজন রোগী অবশ্যই তার চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, এবং প্রয়োজনীয় ওষুধগুলোর রদবদলের প্রয়োজন হবে। এবং এখানে আমি শুধু একটা বিষয় একটু গুরুত্ব সহকারে বলি, যেমন এই রোগীরাও এটা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আজকাল বলা হয় হাইড্রোক্সিক্লোরোকুইন, যেমন আমাদের দেশে রিকোনিল, রিউমাফ্লেক্স বিভিন্ন নামে পাওয়া যায়। এই ওষুধটা ওনারা যেন সবসময় একটু চালু রাখেন, এবং আমরা আমাদের চিকিৎসকদেরকে, যারা আমাদের জুনিয়র চিকিৎসক আছেন, তাদেরকেও এই বার্তাটা দেওয়ার একটু চেষ্টা করছি যে অন্তত এই একটা ওষুধ এই রোগী, প্রায় সকল রোগী এটা পাবেন। এবং এর জন্য যদিও প্রত্যেকটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তো ওইসব ক্ষেত্রেও এই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা সেটা দেখারও একটা ব্যবস্থা আছে, এবং সেই জন্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি। আর এখানে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এখন এই যে বিভিন্ন রোগগুলোকে কিন্তু তারা ক্লাসিফিকেশন, শ্রেণীবিন্যাস করে, এবং এইটাকে এখন যেমন তাদের বলা হয় একটা কোডের মাধ্যমে, ICD কোড 11 এখন চলছে, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজেস কোড 11। এইটার মতে এখন যে আমাদের এই যে রিউমেটিক রোগগুলো আছে, আমরা যে বলছিলাম যে এই রোগের জন্য সবচেয়ে সঠিক চিকিৎসক হচ্ছেন একজন রিউমেটোলজিস্ট এবং মেডিসিন বিশেষজ্ঞ, ইনারা এটাকে পারবেন তো ভালোভাবে এটাকে বুঝতে এবং চিকিৎসা দিতে। বাংলাদেশে কিন্তু এখন প্রায় 100-র কাছাকাছি রিউমেটোলজিস্ট আছেন। সুতরাং আমি বলবো যে রোগীদের অবশ্যই চিকিৎসকের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ প্রয়োজন। আমি বলবো যে যেখানেই আছেন, যে প্রান্তে আছেন, একটু খোঁজ নিতে হবে আপনার নিকটবর্তী কোথাও একজন রিউমেটোলজি বিশেষজ্ঞ আছেন কিনা। আর সেটা যদি নাও পাওয়া যায়, অন্তত পক্ষে একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, এবং ওনার সাথে আপনার একটু ফলো আপ, যেটাকে আমরা বলি 3 মাস পর পর, এটা খুবই জরুরি একটা বিষয়। স্যারের কাছে আমি একটু জানতে চাইবো যে এই যে 2.5-3 লাখ রোগী যে হলো, মানে কারা তারা, কেন আসলে এই রোগে আক্রান্ত হচ্ছে, এটা রুটটা আসলে কি? অনেক ধন্যবাদ। আসলে এটা কারা মানে এটা তো আগেই আমার লুৎফুল্লাহ বলেছেন যে এটা প্রধানত মহিলাদের রোগ। আমরা বলি যে মহিলা পুরুষের অনুপাত হচ্ছে 9:1, তার মানে 9 জন মহিলার বিপরীতে 1 জন আক্রান্ত হন, এবং এরা বেশিরভাগই হচ্ছেন তুলনামূলকভাবে কম বয়স, যেটা 11 থেকে 30-এর মধ্যে তার শুরুটা হয়। তারা কেন হয়, এটা এখনও একটা চলমান গবেষণার একটা বিষয়বস্তু। আমি আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে অটো ইমিউনিটি, মানে আমাদের ইমিউন সিস্টেম যখন আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে কাজ করে, তখনই এই রোগটা সচরাচর হয়ে থাকে। এর জন্য কিছু জিন আছে। বাবা মার কাছ থেকে সন্তানের কাছে বৈশিষ্ট্যগুলো মানে ট্রান্সমিট করার মূল মাধ্যম হচ্ছে জিন নামে একটা জিনিস, যেটা আমাদের কোষ কেন্দ্রের মধ্যে বসবাস করে। তা এই এসিলির দিকে আমাদেরকে প্রিডিসপোজ করে দেয় এমন কিছু জিন আছে।
তার মানে আমার শরীরটা এটার জন্য জিনগতভাবে একটা উর্বর ভূমি হতে হবে, কিন্তু সেই উর্বর ভূমির মধ্যে যদি বীজ না পড়ে তাহলে কিন্তু এসিডিটা নাও হতে পারে। যে একই জিন আছে অথচ এসিডি হয়নি, এমনও বেশ অনেক কিছুই আছে। তো এখন সেই জিনিসগুলো কি সেটা নিয়ে যথেষ্ট গবেষণা চলছে। তো বলা হয় যে একটা হচ্ছে ফিমেল সেক্স হরমোন, মহিলাদের যে সেক্স হরমোন সেটা একটা বিশেষ ভূমিকা পালন করে। আমাদের পুরুষদের একটা বিশেষ ক্রোমোজোম আছে যেটাকে আমরা বলি ওয়াই ক্রোমোজোম, যেটা মহিলাদের থাকে না। তার মধ্যেও এটার বিরুদ্ধে রক্ষা করার মতন কিছু জিনিস থাকে, সেগুলি আমাদের সবই অন্তর্গত। আর আমাদের বাহ্যিক কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে কিছু গবেষণা হয়ে গেছে অলরেডি, কিছু তথ্য বের হয়েছে। যেমন কিছু ইনফেকশন আছে, যেই ইনফেকশনগুলো আমাদের সেই যে সুপ্ত জিন আমাদের শরীরের মধ্যে এসিডির যে জিনগুলো তাদেরকে জাগিয়ে তুলতে পারে। তার মধ্যে ধূমপান একটা, তারপর কিছু ইনফেকশন থাকে, ওজনটা অতিরিক্ত বেড়ে যাওয়া, অতিপুষ্টি, এই ধরনের বেশ কতগুলো মানে এর শারীরিক পরিশ্রমের অভাব, তা দাঁতের একটা ইনফেকশনকে একটু বেশি করেই বলা হচ্ছে। তা এই ধরনের ইনফেকশনগুলো যদি হয় বা এই ধরনের ঘটনাগুলো যদি ঘটে তখনই আমাদের এসিলির জিনগুলো সক্রিয় হয়ে ওঠে এবং একজন মানুষ যার শরীরে জিনগুলো ছিল তার শরীরে রোগের লক্ষণগুলো দেখা দেয়। ধন্যবাদ মোহাম্মদ লুৎফুল্লাহ। আপনার কাছে জানবো যে এই ফাউন্ডেশন যে উদ্দেশ্যে করা হয়েছিল এত বছর পর মনে হয় যে কেমন সফল হলেন, বা এই যে রোগীদের মধ্যে যে একটা ক্রস কানেকশন এবং তার সঙ্গে চিকিৎসকদের সহযোগিতা নিয়ে এটি মানে কতটা সফলভাবে হচ্ছে? হ্যাঁ, সফলতা ব্যর্থতা একটা খুবই আপেক্ষিক বিষয় সেখানে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা দুটো অংশ দেখি। একটা হচ্ছে যে আপনার যে পেশেন্টরা যারা আইডেন্টিফাইড, যেমন স্যার যেরকম বলেছেন যে এই যে রোগীরা যারা আছেন তাদের ডাক্তার পর্যন্ত পৌঁছতে পারা এবং এই রোগটা তাদের নির্ণয় হয়েছে সেরকম এইরকম অবস্থায় আসা। সো এখন মোটামুটি প্রথমত আমরা বলতে পারি যে ফাউন্ডেশনের এই কার্যক্রমের মাধ্যমে মোটামুটি যারা আইডেন্টিফাইড, যারা পেশেন্ট, যারা এই নেটওয়ার্কের মধ্যে আছে তাদের কাছাকাছি আমরা একটু পৌঁছতে পারছি এবং তাদের কাছে কিছু এই সংক্রান্ত তথ্য এবং রোগীদের মধ্যে আপনার সংযোগটা তৈরি করা, এই অংশটায় আমরা কিছুটা সাফল্য আমরা বলতে পারি আছি। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সবচেয়ে যেটা, যেহেতু জীবনব্যাপী রোগীটা, আমি আবার বলবো এই রোগীদের সবচেয়ে প্রয়োজন যেটা নলেজের সাথে সাথে তার যে স্যার খুব গুরুত্ব দিয়ে থাকেন এম্পাওয়ারমেন্ট, সেটা যে তাকে আসলে এমনভাবে ক্ষমতাবান করা, বিশেষত অর্থনৈতিকভাবে, যাতে সে নিজেই তার রোগটাকে সহায়তা করতে পারে, মানে আপনার মেডিসিনের ক্ষেত্রে বা অন্যান্যের ক্ষেত্রে। তো ওইটা আবার অত্যন্ত একটু জটিল অংশটা, আমরা অনেক চেষ্টা করছি, এখনও ওই অংশটা খুব তেমন কিছু আমরা কিছু করতে পারিনি। দ্বিতীয়ত হচ্ছে আপনি অলরেডি বলেছেন যে 100 জনের মতো মাত্র রিউমাটোলজিস্ট আছেন সারা দেশে, তারাও সব বেশিরভাগই ঢাকা কেন্দ্রিকই হয়তো বেশি থাকেন, যদিও এখন সারা দেশের 8টা মেডিকেল কলেজে তারা আছেন। ওই যে প্রত্যন্ত জায়গায় বড় জেলাগুলোতে অথবা ইভেন বিভাগীয় শহরগুলোতে রিউমাটোলজিস্টরা যে পৌঁছে যাওয়া, এখানেও আমরা মনে করি যে আমরা সরকারের সাথে এবং যারা মেডিকেল কলেজ যারা আছেন, রিউমাটোলজি সোসাইটি আছেন, তাদের সহযোগে কিন্তু এই ডাক্তারদের কাছে রিচ করার বিষয়টাতে আমরা হয়তো কাজ করতে পারি, সেটা এই অংশটা বড় অংশ রয়ে গেছে। তবে আমরা আসলে গুরুত্ব দিই ভবিষ্যতে আমাদের যে প্রতিটা রোগীকেই আরও এম্পাওয়ার করে কীভাবে তোলা যায়, এখানেই আসলে আমাদের সফলতাটা কাজ করবে আমরা মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক মিনহাজ রহিম চৌধুরী, এই যে লুপাস যে ক্ষতি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, যেটি বলছেন যে একেবারে সব অঙ্গকে এফেক্ট করে, সেক্ষেত্রে এমন কি আছে যে কোনো অঙ্গ বেশি ক্ষতিগ্রস্ত হয়, বা কোন কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়, কত দূর পর্যন্ত হয়, এটার সিভিয়ারিটি কীরকম? অনেক রোগীরই দেখা যায় কিডনিকে বেশি একটু আক্রমণ করে, এবং কিডনির আক্রমণের আবার শ্রেণীবিন্যাস আছে। আমরা যদি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে না পারি, অনেক সময় দেখা যায় যে এই জাতীয় রোগীদের একটু জীবনের উপর একটা আশঙ্কা তৈরি হতে পারে। ঠিক তেমনি ফুসফুস আক্রান্ত হলে ওই রকম কিন্তু কিছু বিষয় ঘটতে পারে, খুব দ্রুত এটার ব্যবস্থা নেওয়ার প্রয়োজন। তারপর মস্তিষ্ক বা ব্রেইন, সেখানেও আক্রমণ হতে পারে। অনেক সময় আছে চোখ আক্রমণ হয়ে এমনকি চোখের দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে।
এগুলো হচ্ছে মোটা দাগে বড় বড় আমরা যদি যে অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, আর অন্যান্য যে জায়গাগুলো আছে সেগুলোও কিন্তু যথেষ্ট কষ্টকর। যেমন আমরা যেগুলো নিয়ে রিউমেটোলজিস্টরা বেশি কাজ করি, যেমন আমাদের জোড়াগুলো, জয়েন্টগুলো, এগুলো ব্যথা হওয়া, ফুলে যাওয়া, আমি আগেই বলার চেষ্টা করেছি স্কিন বা ত্বকের কথা, সেইখানেও প্রচণ্ড আক্রমণ হতে পারে। অর্থাৎ বড় বড় আক্রমণের পাশাপাশি ছোট বা মাঝারি আক্রমণ এগুলোও কিন্তু যথেষ্ট কষ্টদায়ক হতে পারে একজন রোগীর জন্য। তো একটু আগে যে আমি যে ওই কথাটার সূত্র ধরে যদি একটু বলি যে আপনি যেটা বলছিলেন যে 100 জন রিউমেটোলজিস্ট অবশ্যই 17-18 কোটি মানুষের জন্য অত্যন্ত প্রতুল, কিন্তু তারপরও আমি বলবো যে আমরা যদি বেশ কয়েক বছর আগের কথা চিন্তা করি সেই তুলনায় কিন্তু আমরা বেশ কিছুটা এগিয়েছি। স্যারের কাছে একটু জানতে চাই, স্যার যেহেতু কমিশনে ছিলেন, নিঃসন্দেহেই যে যিনি যে ডিসিপ্লিনের তার সাবজেক্টের প্রেসক্রিপশন হবে এরকম কোনো বিষয় আসলে আসেনি বা আসা উচিত না। কিন্তু বাংলাদেশের যে টেন্ডেন্সি আমরা যুগ যুগ ধরে দেখে আসি যে কে একজন নেতৃত্বস্থানীয় হলে তিনি তার সাবজেক্টটাকে হয়তো এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানে এই সংকটটা তো আপনারাও দেখেছেন। এই সুপারিশের মধ্যে বাংলাদেশের জনগণ বেশি কিসে আক্রান্ত হচ্ছে, কোথায় প্রেসক্রিপশন হবে কি হবে না, এই বিষয়টা কমিশনে এসছে কিনা বা এটা কোনো সমাধানে আপনারা কিছু করেছেন কিনা? এই বিষয়টা এসেছে এবং আমরা আমাদের কমিশন রিপোর্টে এটাও উল্লেখ করেছি যে আমাদের মানে পদ সৃষ্টিগুলো হবে চাহিদার অনুপাতে। যেমন কোনো একটা, আমি জেলা সদরের কথা বললাম, কোনো জেলা সদরের ক্যাচমেন্ট অনেক বড়, 35 লক্ষ লোককে সার্ভ করে এই ধরনের জেলা সদর হাসপাতাল আছে, আবার কোনো জেলাতে 15 লক্ষ আছে। তা আউটডোরে কেমন ভিড় হয়, কোথাও দেখা যায় একটা জেলা সদর বা একটা উপজেলা হাসপাতালের আউটডোরে ডেইলি 300-400 করে রোগী হয়, আবার কোথাও দেখা যায় 25-30 জন রোগী হচ্ছে। সেইভাবেই আমাদের সরকারি পদগুলো সৃষ্টি করতে হবে, সেইভাবে এলাকায় ডাক্তারদের জন্য আকর্ষণের ব্যবস্থাও তৈরি করতে হবে। এবং আমরা এটাও বলেছি যে আমাদের এটাকে ফোরকাস্টের মধ্যেও রাখতে হবে ভবিষ্যৎ, এবং আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আমাদের মানে ফোরকাস্টে যথেষ্ট সহায়তা করছে। সেই ফোরকাস্টের মাধ্যমে আমরা 3 থেকে 5 বছর পর এই পরিস্থিতিটা পুনর্মূল্যায়ন করব এবং প্রয়োজনে আমরা এই পদবিন্যাসে পরিবর্তন করব। আমাদের মানে সরকার নিয়োজিত ডাক্তারের সংখ্যারও পুনর্বিন্যাস করতে হবে। এ ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট রূপরেখা আছে, দেওয়া আছে এখানে। একই সঙ্গে স্যার মানে জেলা পর্যায়েও যে সংকটগুলো আছে, বা আমি যদি লুপাসকেও সেন্টারে ধরি, রেফারেল সিস্টেম না থাকার কারণে এই রোগীগুলো যে আসলে এই যে 100 জন বা রিউমাটোলজিস্টদের কাছে আসছে না, মানে সেটির ব্যাপারে আসলে আপনারা কি প্রস্তাবনা দিয়েছেন? আমরা সেই ব্যাপারে প্রস্তাবনা করে আমাদের ছিল এমন যে প্রত্যেকটা জেলা সদরকে সুসজ্জিত করতে হবে। এটা শুরু হবে প্রথমে মানে বিভাগের যে প্রধান শহর, সেই শহরের সদর হাসপাতালটাকে নিয়ে শুরু হবে এবং পর্যায়ক্রমে 64টা জেলার প্রত্যেকটা জেলা সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ সুসজ্জিত। সেগুলি হবে আমাদের টারশিয়ারি কেয়ার সেন্টার, মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা উপজেলা, এসব জায়গা থেকে জটিল রোগীদেরকে ওখানেই পাঠানো হবে এবং এখানে সব স্পেশালিটির বিশেষজ্ঞরা থাকবেন এবং তারাই সেখানে চিকিৎসা দেবেন, যেন আমরা জেলা পর্যায়ে সিংহভাগ রোগীর, অন্তত 99% রোগীর পূর্ণ চিকিৎসার ব্যবস্থাটা করতে পারি। এরপরও কিছু রোগী বা রোগ থাকবে যেগুলি জটিল, সেগুলির জন্য হয়তো উচ্চতর প্রতিষ্ঠানে পাঠানো হবে। কিন্তু স্যার রেফারেলের ইস্যুটা তো বেশি ইম্পর্টেন্ট এই রোগীগুলোকে বেছে একেবারে ঠিক জায়গায় পৌঁছানো পর্যন্ত। অধ্যাপক মিনহাজ রহিম চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে অনেক ধরনের ভ্রান্তি আছে যে যেহেতু নারীরাই বেশি আক্রান্ত হয়, তারা বিয়ে করতে পারবেন কিনা, সন্তান নিতে পারবেন কিনা, মানে এই বিষয়গুলো কি ভ্রান্তি নাকি বাস্তবতা আছে? অবশ্যই ভ্রান্তি, এবং এখানে কয়েকটি বিষয়, যেমন আপনি একটির কথা বললেন বিয়ে করা, সংসার, এরও বাইরে আর কতগুলো আছে। যেমন আমরা আজকে জানলাম একটা জিনগত প্রভাবে এই রোগটা আছে। তো সেখানে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার এই রোগটা কি আমার বাচ্চাদের হবে কিনা, তারপরে রোগটা ছোঁয়াচে কিনা। তো এইসব ক্ষেত্রে আমরা বলবো যে যেমন রোগটা কিন্তু মোটেও ছোঁয়াচে না, এটা হচ্ছে প্রথম কথা। আর এই যে বাচ্চার হবে কিনা, এটাও কিন্তু খুব কম সম্ভাবনা। এইরকম না যে আমার রোগটা আছে আমার বাচ্চাদের হয়েই যাবে, এরকম কোনো কিছু ভাবার কোনো সুযোগ নেই। আর আগে একটা সময় ছিল 25-30 বছর আগে, তখন কিন্তু একটু ডিসকারেজ করা হতো যে ঠিক আছে বিয়ে করার দরকার নাই,
কেননা বিয়ে এবং তারপর প্রেগনেন্সি এবং পরবর্তী পর্যায়গুলো একটু কঠিন হয়ে যেতে পারে রোগীর জীবনের জন্য, ঝুঁকি তৈরি করতে পারে। কিন্তু এখন কিন্তু আমরা খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি অবশ্যই বিয়ে করবেন এবং বাচ্চা নেবেন, এতে কোনো অসুবিধা নেই। শুধু একটি কথা মনে রাখতে হবে যে এইটা কিন্তু পরিকল্পিত গর্ভধারণের পরামর্শ আমরা দিয়ে থাকি বিয়ের পরে, অর্থাৎ মোটামুটি প্রায় 6 মাস আমরা যদি দেখি যে রোগটিকে খুব ভালো নিয়ন্ত্রণে রাখা গেল, তখন আমরা পরামর্শ দিই যে বাচ্চা হলে তখন নিরাপদ প্রসব এবং বাচ্চা এবং মা দুজনই ভালোভাবে এই সময়গুলো পার করতে পারবেন। এই জায়গাটা একটু মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট। ধন্যবাদ মোহাম্মদ লুৎফুল্লাহ। আপনার কাছে জানবো যে আপনাদের এই নেটওয়ার্কে, ফাউন্ডেশনের নেটওয়ার্কে এটার সংখ্যা কতজনকে আপনারা টাচ করতে পেরেছেন? এখনো কত রোগী মনে হয় যাদের কোনো খোঁজ খবরই নেই, মানে তাদেরকে আপনারা ধরার চেষ্টা করছেন? 3500-এর মতো রোগী আছেন যাদের সাথে আমরা টাচ করতে পেরেছি। এরকম আমাদের ধারণা যে এর ছাড়াও আরও বেশ কিছু রোগী কোনো না কোনোভাবে হয়তো টাচে এসেছেন, তারপরে হয়তো আমরা আর কানেক্ট করতে পারিনি। এরকম আরও 1000 বা 1500-এর মতো রোগী হতে পারে। তো আমরা যদি মূল সংখ্যাটায় আসি যে আপনি 2 থেকে 3 লাখ, সবচেয়ে কমটাও যদি ধরি 2 লাখ, তাহলে 2 লাখের মধ্যে আসলে 5000 এটা অত্যন্ত নগণ্য সেখানে। তো সেই জন্যই আমরা যারা রিউমাটোলজিস্ট, যেহেতু এটা আপনার এই রোগটা আইডেন্টিফাইফিকেশনের ক্ষেত্রে একটু সমস্যা আছে, তো ওই জন্য আমরা বেশ কিছুদিন ধরে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি এবং বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ রিউমাটোলজি যারা আছেন তাদের সাথে আমরা ডিসকাস করছি যে বাংলাদেশে এই ধরনের একটা লুপাস রেজিস্ট্রি করা যায় কিনা। কারণ যখনই কোনো রোগী যে কোনো জায়গায় উনি আইডেন্টিফাইড হবে, সাথে সাথে যাতে আমরা এই নেটওয়ার্কের মধ্যে আনতে পারি এবং তারপরে আর এই রোগীটা হারিয়ে যাবে না আর কি। তো এরকম যদি করতে পারি তাহলে আমরা মনে হয় যে আরও একটু বেশি রিচ করতে পারবো সেই জায়গাটায়। রেজিস্ট্রির কাজ তো স্যার অনেক কঠিন, ক্যান্সারের ক্ষেত্রে তো আমরা ফেল এত বছরে, মানে জটিল না সহজ, মানে কিভাবে? না, এটা খুবই জটিল কাজটা, এবং শুধু জটিল মানে এটা গঠন করাটাও জটিল, যে আমরা তার মধ্যে কি তথ্য রাখবো, কি রাখবো না, এই ব্যাপারটাও কঠিন। আবার ওদিকে এটাও ঠিক যে এটা ব্যয়বহুলও, এই যে তথ্য সংগ্রহ করা, এটা একটা মানে এটার জন্য তহবিলের যদি বরাদ্দ না থাকে যে কোনো দিক থেকে, তাহলে এটা অবশ্যই একটা অত্যন্ত কঠিন কাজ হয়ে থাকে। কিন্তু স্যার একই সাথে আমি আবার জানতে চাই যে এই চিকিৎসাও কেমন ব্যয়বহুল? এর চিকিৎসা আসলে আমাদের যারা এসিলি রোগীদের একটা বেশিরভাগ অংশকে আমরা বলি মৃদু এসিলি রোগী, যাদের জয়েন্ট, চামড়া, মুখের ঝিল্লি এগুলো আক্রান্ত, কিন্তু শরীরের ভেতরকার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলো আক্রান্ত না, তাদের জন্য চিকিৎসার ব্যয়ভার যথেষ্ট কম, এবং এরা কিন্তু একটা রোগীদের বড় অংশই। কিন্তু যখন একটা অঙ্গ আক্রান্ত হয়ে যায় তখন আমাদের একটু দামি ওষুধে যেতে হয় এবং চিকিৎসার খরচটা বেড়ে যায়, পরীক্ষা নিরীক্ষাও তখন আমাদের বেশি করতে হয়, এবং আলটিমেটলি যাদের আমাদের প্রথম পর্যায়ের বেশিরভাগ ওষুধ ফেল করে তাদেরকে আমাদের যে ওষুধগুলো দিতে হয় সেগুলো যথেষ্ট ব্যয়বহুল। এখনও আমাদের দেশে একটা ওষুধ আছে রিটুক্সিম্যাব, যেটা দিয়ে চিকিৎসা করতে গেলে প্রথম খরচ হচ্ছে 2 লক্ষ টাকা, এরপরে 6 মাস পর 50,000 টাকা। আমাদের অল্প কিছু রোগী থাকেন যাদেরকে আমরা ওটা দিতে পারলে বেশি স্বচ্ছন্দ বোধ করতে পারতাম, কিন্তু তারা অ্যাফোর্ড করতে পারেন না। আমাদের তো আসলে চিকিৎসাটা প্রধানত আমরা এটাকে বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার, মানে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই জটিল সমস্যাগুলোর চিকিৎসার খরচটা রোগীর নিজের পকেট থেকে বহন করতে হয়, এবং এটার জন্য কোনো সাপোর্ট সিস্টেম আমাদের দেশে এখনও গড়ে ওঠেনি। কাজেই আমরা এমন কিছু রোগী পাই যাদের এই ধরনের ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হচ্ছে, কিন্তু অর্থাভাবে তারা সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন না, এটা আমরা পাই, এবং এটা আমাদের জন্য আসলে একটা বেদনাদায়ক একটা পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক মিনহাজ, আপনার কাছে জানবো যে কর্মহীন হওয়ার যে ব্যাপারটা, যারা আক্রান্ত হচ্ছেন এদের মানে কত অংশ মানে আসলে কাজ করানোই যাচ্ছে না বা একেবারে খুব পর্যদস্ত হয়ে যাচ্ছেন, এই সংখ্যাটি কেমন? যখন একজন মানুষ সবচেয়ে বেশি কর্মক্ষম থাকে ওই রকম বয়সে কিন্তু রোগটি আক্রান্ত করে। আর আজকাল আমরা জানি অনেক মহিলাদের যেহেতু বেশি হয়, মেয়েদের বেশি হয়, অনেক মহিলা কিন্তু কাজে বাইরে বের হচ্ছেন, কাজ করছেন, তো স্বাভাবিকভাবেই তাদের জন্য এটা একটা বিপর্যয় যারা আক্রান্ত হচ্ছেন। যাদের মৃদু
এসএলই যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, সামান্য কিছু উপসর্গ, একটু কষ্ট, সেটা হয়তো একটু ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ওনারা কার্যক্রমটা চালিয়ে যেতে পারবেন। কিন্তু যাদের মাঝারি থেকে তীব্র আক্রমণ, ওনাদের জন্য কিন্তু সেটা সম্ভব হবে না। সেই সময়গুলো স্বাভাবিকভাবেই উন্নত চিকিৎসা নিতে হবে, এবং সেখানে অনেক সময় আছে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন হয়। আমাদের আবার এটাও কিন্তু একটা সংকট আছে, হাসপাতালে অপ্রতুল বিছানা। তো সব কিছু মিলিয়ে একটা বড় চ্যালেঞ্জ সেখানে থাকে। তো সেই ক্ষেত্রে আবারও ওই যে আমরা যে কথাটা বলি যে তারপরও যদি আমরা খুব তাড়াতাড়ি এবং এই আধুনিক উন্নত চিকিৎসা, যেগুলো যত দিন যাচ্ছে ভালো ভালো চিকিৎসার ব্যবস্থা বেরোচ্ছে, সুতরাং আমরা কিন্তু মাঝারি থেকে তীব্র যে আক্রমণই হোক না কেন, এই রোগীকে কিন্তু একটু প্রায় সুস্থ অবস্থায় নিয়ে আসা সম্ভব। অধ্যাপক আতিকুল হক, আপনার কাছে জানবো যে এই রোগীদেরকে সুস্থ জীবনে ফেরানোর জন্য মানে রিউমাটোলজিস্ট ছাড়াও, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও, মানে অন্য চিকিৎসকদের বা অন্যান্য সোসাইটির যারা চিকিৎসক আছে তাদের সঙ্গে আপনাদের বসা বা এটি আরও চিকিৎসকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, আমরা কিছুটা উদ্যোগ নিয়েছি এবং কিছু সফলও হয়েছি। কিন্তু এটাও ঠিক যে আমাদের দেশে আমাদের যে সমাজের প্রচলিত প্রথা, তাতে কিন্তু সব কিছু একটু বিচ্ছিন্নভাবে চলে। একটা কোঅর্ডিনেটভাবে চলার মানে কালচারাল আবহটা আমাদের দেশে এখনো তৈরি হয়নি। কিছুটা সফল হয়েছে এইভাবেই, খানিকটা বিচ্ছিন্ন। যেমন আমার একজন রোগীর, এসএলই রোগী যদি কিডনি আক্রান্ত হয়ে থাকে, আমি একজন কিডনির চিকিৎসকের কাছে আমি রেফার করি, তিনি তার মতামতটা দেন এবং তার মতামতটাকে আমি যথেষ্ট সমধিক গুরুত্ব দিয়ে আমার চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলি। তা কারো কারো অন্য কিছু আক্রান্ত হতে পারে, আমরা সেই বিষয়ের চিকিৎসকদের পরামর্শ নিয়ে থাকি। খুব রেয়ার অকেশনে আমরা তাদের সাথে একসাথে বসা হয় বা আমাদের আলোচনা সভায় তাদেরকে আমন্ত্রণ জানাই। এটা কখনো কখনো হয়ে থাকে, কিন্তু এগুলো আমাদের দেশে এখনো ব্যাপকভাবে হচ্ছে না। কিন্তু স্যার, রোগী ধরবার ক্ষেত্রে যেমন আপনি বলছিলেন যে এমবিবিএস করার সময় কিছুটা জানছে, কিন্তু হয়তো এমডি বা এফসিপিএস করেছে, তাদের মধ্যেও এই লক্ষণগুলা রোগীটাকে ধরে অন্তত আপনাদের কাছে পর্যন্ত পাঠানো, এই ওরিয়েন্টেশনটা কতদূর কাজ করছে? এই ওরিয়েন্টেশনটা আগের চেয়ে উন্নত হয়েছে এখন, যদিও এখন প্রচুর হচ্ছে। বেসিক্যালি ধরেন আমি বলবো আমাদের বাত বিশেষজ্ঞ অনেকে আছেন যারা রেফার্ড রোগী ছাড়া দেখেনি না। আচ্ছা, এটাও কিন্তু মানে এটা আমার মনে হয় যে বাংলাদেশে এই ধরনের একটা পরিস্থিতি আমরা 20 বছর আগে কল্পনা করতে পারতাম না, কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে ডেভেলপ করে যাচ্ছে আমাদের সমাজে। মোহাম্মদ লুৎফুল্লাহ, আপনারা আসলে এই ফাউন্ডেশনটিকে কোথায় নিয়ে যেতে চান? মানে আরো কি করার স্বপ্ন দেখছেন যেটি হয়তো এখনো পেরে ওঠেননি? স্বপ্ন তো আমাদের আসলে অনেক অনেক। সেখানে প্রথম আসলে সর্বতোভাবে আমরা যেটা দেখতে চাই যে এটা যেহেতু অনিরাময়যোগ্য একটা রোগ, এই মুহূর্তে আমরা এরকম দেখতে পাচ্ছি না যে বাংলাদেশে এই রোগ আর নেই। সেটা হয়তো আইডিয়াল যদি এই ধরনের কোনো ধরনের ইনোভেশন হতো, যার ইন্টারভেনশনের মাধ্যমে এই রোগকে নির্মূল করা যেত, যেরকম নাকি কলেরা বা আগের অন্যান্যগুলো হয়েছে। সো এরকম যেহেতু নেই, আমরা আসলে চাই যে সমস্ত রোগীরা অলরেডি আছেন তারা যাতে সহজে আইডেন্টিফাই হতে পারেন এবং আইডেন্টিফাইড হওয়ার পরে তারা যাতে আপনার কম খরচে চিকিৎসাটা পান, সময় মতো পান। যেমন প্রফেসর বিনহাজুর রহিম চৌধুরী স্যারকে আপনি একটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনার যে এই রোগীদের মধ্যে কর্মহীনতার বিষয়টাই আমরা দেখি। এই রোগীদের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, অন্যান্য রোগীদের মতো তাকে দেখেই কিন্তু বোঝা যায় না যে আসলে সে রোগী কিনা। কারণ আপনি যখন তাকে দেখবেন তাকে মনে হবে যে না, সে একজন সুস্থ মানুষ, এবং এইটাই তার জন্য একটা ডেঞ্জার। কারণ হচ্ছে অন্যরা সবাই জানে যে এরকম একজন ভালো দেখতে সব কিছু আছে, তাহলে উনি কি ভান করে আছেন কেনা রোগের। আর যেহেতু মেয়েরা, সেই জন্য পরিবার থেকেও এরকম একটা বিষয় তৈরি হয়। কিন্তু তাকে যদিও দেখা যায় বাহ্যিকভাবে উনি সুস্থ বা ভালো আছেন, কিন্তু তার ক্লান্তি, অবসাদ, বিভিন্ন কারণে দেখা যাচ্ছে উনি ভিতরে আসলে তার আসলে খুব খারাপ অবস্থা সেইখানে। যার কারণে তারা কিন্তু একটু প্রলং সময়ে আপনি কাজে থাকতে পারেন না। যেমন সারাদিন অন্যান্যদের মতো হয়তো 8 ঘন্টা একাধারে থাকতে পারেন না এরকম, কিন্তু তাদের কিন্তু কর্মস্পৃহা
এবং যে উৎসাহ অনেক বেশি। আমরা যে সমস্ত রোগীদের সাথে ইন্টারেক্ট করি রেগুলারলি এবং তাদেরকে দেখেছি যে 1-2টা সেশন আমাদের কেউ কাউন্সেলিংও করেন, আমাদের রিউমাটোলজিস্টের সাথে তারা যখন ইন্টারেক্ট করেন এর পরপরই দেখি যে পরের যে 2টা সপ্তাহ বা 3টা সপ্তাহ তার প্রাণচাঞ্চল্য অনেক ভালো থাকে এবং তারা সব কাজেই নর্মাল সব কিছু করতে পারেন, কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত ধরে রাখা যায় না। সো আমরা স্বপ্ন দেখি এরকম যে আসলে এমন একটা সময় হবে যে সময়টায় বাংলাদেশের প্রতিটা রোগী খুব সহজে চিকিৎসাটা পাবে, আইডেন্টিফাইড হবে সেরকম, এবং সামাজিকভাবে তার জীবনাচরণটাও একজন রোগী হিসাবে না স্বাভাবিকভাবে চলতে থাকবে। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক মিনহাজ, আপনার কাছে জানবো যে খাবার দাবারের প্রসঙ্গ একটু জানতে চাই, যে যারা আক্রান্ত হয়ে গেছেন তারা কি মানবেন কি মানবেন না, কি খাবেন কি খাবেন না। রিউমেটোলজি বিভাগে যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে প্রায় 693 রকম কন্ডিশনস আছে, অর্থাৎ এটার পরিধি কিন্তু অনেক বিস্তৃত, অনেক রকম রোগ রিউমেটোলজিস্টদের দেখতে হবে বা অনেক রকম অবস্থা দেখতে হয়। তো অনেকগুলো রোগ আছে যেগুলোর সাথে আসলে খাবার দাবারের অনেক বড় সম্পর্ক নাই, কিন্তু আবার কিছু রোগ আছে, যেমন আমরা যদি বলি, আমরা জানি যে গাউট বাত নামে একটা রোগ আছে, যেখানে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে কিছু খাবারের কথা বলি, যদিও এখানে অনেক ভুল ধারণা আছে। আপনি যখন প্রশ্নটা উঠালেন আমি একটু এই সুযোগে একটু বলেই ফেলি যে গাউট বাতে অনেকেই মনে করেন যে ডাল খাওয়া যাবে না, শাক খাওয়া যাবে না, তারপরে এই ফুলকপি, বাঁধাকপি, এসব টমেটো, এগুলো খাওয়া যাবে না। এগুলো কিন্তু এখন একদম ভুল ধারণা। এখন কিন্তু এগুলো খাওয়া যাবে, বরং আরও উৎসাহ দেওয়া হচ্ছে খাওয়ার। এসএলই বা লুপাস, আমরা যে রোগটা নিয়ে আজকে আলোচনা করছি, সেটাও কিন্তু এই যে আমরা যে খাবার দাবার খাই এটার যে অনেক বড় প্রভাব সেটা কিন্তু না। কিন্তু তারপরও যেটা আমরা একটু পরামর্শ দেওয়ার চেষ্টা করি যে এটা, অর্থাৎ একটা জিনিস বুঝতে হবে যে এই রোগের বিশেষ করে মাঝারি থেকে তীব্র আক্রমণ যখন হয় তখন তো শরীরের উপরে একটা প্রচণ্ড প্রভাব একটু থাকে। তো সেই জন্য স্বাস্থ্যকর খাবার বলতে যেগুলো, এবং একটু পুষ্টিযুক্ত খাবার যেমন আমিষ জাতীয় খাবার ইত্যাদির কিন্তু একটু প্রয়োজনীয়তা আছে, কিন্তু একেবারে এগুলো একটু খেতেই হবে, এগুলো আপনি খাবেনই না, একেবারে জোরালোভাবে এটা এখানে একইভাবে লাইফস্টাইল মডিফিকেশনের কোনো ইস্যু কি যোগ বিয়োগ করার কিছু? অবশ্যই সেখানে বিষয়টা আমরা কিন্তু এই যে একটু যে যার সামর্থ্য অনুযায়ী একটু পরিমিত ব্যায়াম করা, এটাকে কিন্তু খুবই উৎসাহ দেওয়া হয়, এবং তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আছে সেগুলোকে উৎসাহ দেওয়া হয়। আর জীবনযাপন পদ্ধতি তো সেটার তো একটা বড় প্রভাব, সঠিক জীবনযাপন পদ্ধতি এটার তো একটা বড় প্রভাব আছে, এবং প্রতিটি রোগেই আছে, সেইখানে এসএলইও বাদ যাবে না। ধন্যবাদ। স্যারের কাছে জানবো যে এই যে সহযোগিতা করা, এমপাওয়ার করা, মানে নিশ্চয়ই এই ফাউন্ডেশন তৈরির পেছনে পরামর্শ শুরুর দিকে হয়তো আপনিও এটার সঙ্গে জড়িয়ে আছেন, মানে কতটুকু পারছেন বা কোনো সহযোগিতাও মানুষের কাছে দরকার কিনা, বা কোন জায়গায় থেমে যাচ্ছেন? অনেক ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন করেছেন। আমি অবশ্য বলবো যে আমার একটা ভালো অবজারভেশন আছে, মানে এই রোগটা যেহেতু প্রধানত মেয়েদেরই হয়ে থাকে, আর আমি যে আমাদের কিছু বাত আছে যেটা প্রধানত পুরুষদের হয়, কাজে আমার কিন্তু এই দুইটা গ্রুপকেই অবজার্ভ করার সুযোগটা আমি আমার জীবনে পেয়েছি। আমার কেমন জানি মনে হয় যে আপনার জীবন যুদ্ধে জয়লাভ করার যে একটা অন্তজ আকাঙ্ক্ষা, সম্ভবত এটা মেয়েদের মধ্যে একটু বেশি। তাই মনে হয় যে সামাজিক বঞ্চনাও বেশি, হয়তো সামাজিক বঞ্চনাটাই এইভাবে তাদেরকে তৈরি করে, এবং সবচেয়ে বেশিরভাগ মেয়েই চেষ্টা করেন তাদের এই জীবন যুদ্ধে কীভাবে জয়লাভ করা যায় এই চেষ্টাটা তারা অব্যাহত রাখেন। তারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন, তারা কিছুটা উপার্জনমুখী হওয়ার চেষ্টা করেন, এবং এই যে লুপাস ফাউন্ডেশনের মাধ্যমে যে যোগাযোগটা, আপনার লুপাস ফাউন্ডেশনের কিছু সামাজিক অ্যাকাউন্ট আছে যেখানে তারা অংশ নিয়ে থাকেন, আলাপ আলোচনা, তাদের নিজেদের স্বাস্থ্য, তারা কীভাবে চিকিৎসা করছেন, এইসব ব্যাপারেও তারা লেখেন, পরস্পরের মধ্যে মতামত এবং অভিজ্ঞতা বিনিময় করেন। আমি মনে করি যে এটা একটা বিরাট শক্তি। এটা কিন্তু আমাদের চিকিৎসা সাফল্যকে অনেক সহজ করে দিচ্ছে। আর আমি ফাউন্ডেশনের ব্যাপারে বলবো যে যারা অত্যন্ত দরিদ্র দুস্থ, তাদের চিকিৎসা ফাউন্ডেশনের
প্রাপ্তি কিন্তু একদিকে কম, কারণ ফাউন্ডেশনের জন্য ফাউন্ডেশনকে অর্থ দিয়ে সাহায্য করার মানুষ এখনও খুব বেশি না, সীমিত সামর্থ্য। আপনারা যোগাযোগ করেছেন? হ্যাঁ, কিন্তু আমরা যোগাযোগ অবশ্যই করেছি, কিন্তু সেই সীমিত স্বার্থের মধ্যেও যখন অর্থাভাবে কারো চিকিৎসা কঠিন হয়ে পড়ে তখন সেখানে কিছু অর্থ সাহায্য দেওয়া হয়, সীমিত, খুব বেশি না। কিন্তু এই ফাউন্ডেশন এই পর্যন্ত এসএলইর আক্রান্ত যারা দরিদ্র রোগী তাদের একটা উল্লেখযোগ্য সংখ্যা, আমার মনে হয় 200-র উপরে হবে, তাদেরকে উপার্জনের জন্য সহায়তা করেছে। আচ্ছা, যেমন একটা সেলাই মেশিন দিয়ে দেওয়া, যেই সেলাই মেশিন দিয়ে তারা সেলাই করে তারা বিক্রি করছে এবং তারা নিজেদের ভাগ্য অনেকে বেশ পরিবর্তনও করে ফেলেছে। এটাও একটা বড় সাফল্য। আমাদের এরকম পৃথিবীর বিভিন্ন দেশের যে লুপাস ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনগুলোর সমন্বয়ে একটা আছে ওয়ার্ল্ড লুপাস ফাউন্ডেশন। সেই আন্তর্জাতিক লুপাস ফাউন্ডেশনের ওয়েব পেজে আমাদের বাংলাদেশের লুপাস ফাউন্ডেশনের যে র্যালি, সেই র্যালির ছবি কিন্তু আছে, যেটা আমাদের জন্য একটা বিরল সৌভাগ্য। বাংলাদেশকে পৃথিবীর আন্তর্জাতিক সংস্থাগুলো খুব কমই এতটা সম্মানের চোখে দেখে, এবং এই লুৎফুল্লাহ কিন্তু ওয়ার্ল্ড লুপাস ফাউন্ডেশনের একজন কার্যকরী পরিষদের সদস্য। কাজেই অ্যাচিভমেন্ট একেবারে কম সেটা বলবো না। আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ লুপাস ফাউন্ডেশন অন্যান্য অনেক দেশের লুপাস ফাউন্ডেশনের তুলনায় অনেক এগিয়ে আছে। আমি অবশ্যই, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমি শেষ প্রশ্নটি স্যারের কাছে করতে চাই যে কেউ যদি তার পরিবারে যদি থাকে বা কেউ যদি একদম কনফার্ম হতে চান যে আসলে আমার লুপাস স্ট্রোক হয়েছে কি হয়নি, সেই পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে কি নিজেই উনি করতে পারেন, আপনাদের কাছে এসে করবে, বা এই পরীক্ষা নিরীক্ষাগুলো কি আসলে? না, যেগুলো জরুরি পরীক্ষা সেগুলো কিন্তু একজন চিকিৎসককেই দায়িত্ব নিতে হবে। জি। এবং সেই ক্ষেত্রে আমি আবারও বলবো যে রিউমাটোলজিস্ট বা নিদেন পক্ষে একজন মেডিসিন বিশেষজ্ঞের জন্য সহজ কাজগুলো। তো এখানে অনেক বেশি যেটা যে পরীক্ষাটা ব্যবহৃত হয়, এটাকে আমরা বলি ANA পরীক্ষা। ANA পরীক্ষা এটা চিকিৎসকরা সকলেই জানে। তো এইটা সাধারণত বলা হয় যে এইটা পজিটিভ হওয়াটা একটা প্রারম্ভিক শর্ত যে এই রোগটা আছে সেটাকে বলার জন্য। তবে এখানে আবার একটা খুব মজার ঘটনা ঘটছে। আমরা এখানে অধ্যাপক সৈয়দ আতিকুল হক আছেন, উনিও, এবং আমরা রিউমাটোলজিস্টরা প্রায় এখন দেখতে পাচ্ছি যে বিশেষ করে এই যে করোনা ভাইরাসের আক্রমণের পরে অনেক মানুষ হয়তো এসএলই রোগ নাই কিন্তু ANA পজিটিভ হচ্ছে। এটা কিন্তু সারা পৃথিবী ব্যাপী হচ্ছে। তো সেই জায়গায় ANA পজিটিভ এখন শুধু লুপাস রোগ নির্ণয়ে সাহায্য করবে এটা বলা একটু কঠিন হয়ে যাচ্ছে। পাশাপাশি আরও কয়েকটি পরীক্ষা আছে, এগুলো করলে এগুলো সব কিছু মিলিয়ে, এবং রোগীর উপসর্গ এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সব কিছু মিলিয়ে একটা যে রোগটা আছে এটা বলাটা যুক্তিসঙ্গত। কারণ আমরা যদি শুধু এই ধরনের একটা ANA পরীক্ষা, যেটার কথা আমি বলছিলাম, এটাও কিন্তু হয়, অনেক জায়গাতে হচ্ছে, এবং আমরা প্রায়শই পাচ্ছি যে ANA পজিটিভ হলো আর রোগীরা ছোটাছুটি শুরু করলেন যে আমার কি এই রোগটা হয়ে গেল কিনা। এবং আমরা কিন্তু সেখানে অনেক রোগীকেই অন্যান্য সব কিছু মিলিয়ে, উপসর্গ এবং অন্যান্য পরীক্ষা মিলিয়ে আমরা কিন্তু বলতে পারছি যে না, আপনার রোগটা এসএলই না। এটা কিন্তু ঘটে প্রায়শই। সেই জন্য একজন চিকিৎসককে এই দায়িত্বটা নিতে হবে, রোগী নিজে পারবেন না। আপনাকে ধন্যবাদ, এবং আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। 1 দশক আগেও আমরা লুপাস রোগ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা খুবই কম ছিল, চিকিৎসকদের মধ্যেও তাই ছিল। এখন এটির পরিসর বাড়ছে, মানুষ জানছে, একই সঙ্গে মৃত্যুর হারও অনেকটা কমেছে। তবে যিনি আক্রান্ত হয়ে গেছেন তিনি যদি যথাসময়ে জানতে না পারেন, এবং জানার পরেও যদি বিশেষজ্ঞ চিকিৎসক বা অন্তত মেডিসিন বা বিশেষ করে একজন রিউমাটোলজিস্টের কাছে আসতে না পারেন, তিনি হয়তো জানবেন কিন্তু সারা জীবন সুস্থভাবে থাকার যে প্রক্রিয়াটি সেটা হয়তো ব্যাহত হবে। তাই আপনি অবশ্যই যার তার কাছে না গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে আসুন এবং সুস্থ জীবনযাপন করুন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।